পরিমাণ কোনটির উপর নির্ভরশীল? সঠিক উত্তর অ্যাড্রেস বাসের প্রস্থ। ব্যাখ্যা: ভার্চুয়াল মেমোরির পরিমাণ অ্যাড্রেস বাসের প্রস্থের উপর নির্ভরশীল, কারণ ভার্চুয়াল মেমোরি মূলত প্রসেসরের ব্যবহারযোগ্য অ্যাড্রেস স্পেস দ্বারা সীমাবদ্ধ। অ্যাড্রেস বাসের প্রস্থ যত বেশি, তত বেশি সংখ্যা প্রদর্শন করা যায় এবং প্রসেসর তত বড় মেমোরি ঠিকানা করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ 32 বিট অ্যাড্রেস বাস দিয়ে 2 এর ঘাত অক্ষর n মেমোরি ঠিকানা করা যায়, যেখানে n হলো অ্যাড্রেস লাইনের সংখ্যা। অন্যদিকে রেজিস্টারের সংখ্যা, ক্যাশের আকার বা প্রসেসরের গতি সরাসরি ভার্চুয়াল মেমোরির সীমা নির্ধারণ করে না, যদিও এগুলো পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই ভার্চুয়াল মেমোরির সম্ভাব্য সর্বোচ্চ আকার অ্যাড্রেস বাসের প্রস্থ দ্বারা নির্ধারিত হয়। উত্তর গ অ্যাড্রেস বাসের প্রস্থ। ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের একটি প্রযুক্তি যা RAM এবং সেকেন্ডারি স্টোরেজ যেমন হার্ড ডিস্ক একত্রে ব্যবহার করে। এটি প্রোগ্রামকে তার বাস্তব RAMের চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে সক্ষম করে। ভার্চুয়াল মেমোরি সিস্টেম RAM পূর্ণ হলে অপ্রয়োজনীয় ডেটা বা প্রোগ্রাম অংশকে সেকেন্ডারি স্টোরেজে স্থানান্তরিত করে। অপারেটিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে মেমোরি সীমা নিয়ে চিন্তা করতে হয় না। মূল উদ্দেশ্য সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়ানো। সূত্র গিগস ও গিগস লিংক। প্রশ্ন: আলু যে যৌক্তিক ক্রিয়াগুলো সম্পন্ন করে তার মধ্যে রয়েছে। সঠিক উত্তর অ্যান্ড, ও আর, নট। ব্যাখ্যা: আলু বা অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রধানত গণিত ও যৌক্তিক লজিক্যাল কাজ সম্পন্ন করে। এটি তথ্য প্রক্রিয়াকরণের সময় অ্যান্ড, ও আর, নট মতো যৌক্তিক অপারেশনগুলো সম্পন্ন করতে সক্ষম। উদাহরণস্বরূপ 2টি বিটের মধ্যে অ্যান্ড অপারেশন করলে শুধুমাত্র উভয় এক হলে ফল এক হবে, অন্যথায় শূন্য হবে। একইভাবে ও আর এবং নট অপারেশনগুলো বিভিন্ন যৌক্তিক হিসাব করতে ব্যবহার হয়। আলু সাধারণত অ্যাড, সাব মতো গাণিতিক কাজও করে, কিন্তু যৌক্তিক কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। অন্য অপশন যেমন মুভ, কপি, পেস্ট বা ফেচ, ডিকোড, এক্সিকিউট মূলত মেমোরি বা সিপিইউ এর অন্যান্য অংশের কাজ, তাই আলু এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সঠিক উত্তর ক অ্যান্ড, ও আর, নট। মাইক্রোপ্রসেসর প্রধানত 3টি অংশে বিভক্ত, যথা 1 নিয়ন্ত্রণ অংশ কন্ট্রোল ইউনিট, 2 গাণিতিক যুক্তি অংশ অ্যারিথমেটিক লজিক ইউনিট ও 3 রেজিস্টার সমূহ রেজিস্টার সেট। গাণিতিক যুক্তি অংশ অ্যারিথমেটিক লজিক ইউনিট। আলু এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা আলু বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে। বেশিরভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য মিথ্যা যাচাই ইত্যাদি। কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে বামে সরানো ইত্যাদি কাজ ওই অংশের মাধ্যমে সম্পাদিত হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলী সম্পাদন করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে। বর্তমানে মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়। উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: হাফ অ্যাডারের সম আউটপুটের লজিক সার্কিট কোন গেটের উপর নির্ভর করে? সঠিক উত্তর এক্স ও আর। ব্যাখ্যা: হাফ অ্যাডার হলো একটি মৌলিক ডিজিটাল সার্কিট যা দুটি 1 বিট ইনপুটকে যোগ করতে ব্যবহৃত হয়। হাফ অ্যাডারের দুটি আউটপুট থাকে, সাম এবং ক্যারি। এখানে সাম আউটপুটটি নির্ধারিত হয় ইনপুট দুটির এক্স ও আর এক্সক্লুসিভ ও আর অপারেশনের মাধ্যমে, কারণ এক্স ও আর গেট তখনই এক আউটপুট দেয় যখন ইনপুটের মধ্যে ঠিক একটি 1 থাকে। অন্যদিকে ক্যারি আউটপুটের জন্য অ্যান্ড গেট ব্যবহৃত হয়, কারণ ক্যারি তখনই 1 হয় যখন উভয় ইনপুটই 1 হয়। তাই হাফ অ্যাডারের মূলত সম আউটপুটের লজিক সার্কিট নির্ভর করে এক্স ও আর গেটের উপর, যা ইনপুটের পার্থক্য সঠিকভাবে প্রকাশ করে। উত্তর গ এক্স ও আর। অ্যাডার ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই ধরনের, যথা -1 হাফ অ্যাডার, যে অ্যাডার দুটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে হাফ অ্যাডার বলে। 2 ফুল অ্যাডার, যে অ্যাডার একটি ক্যারি ও দুটি বিট সহ মোট 3টি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে ফুল অ্যাডার বলে। এনকোডার, এনকোডার হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। ডিকোডার, ডিকোডার হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রশ্ন: কয়টি শব্দটি কি বোঝায়? সঠিক উত্তর একটি কিবোর্ডের বিন্যাস। ব্যাখ্যা: উত্তর ঘ একটি কিবোর্ডের বিন্যাস। কয়টি হলো কিবোর্ডের একটি জনপ্রিয় বিন্যাস যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর নাম আসে কিবোর্ডের প্রথম 6টি অক্ষর থেকে। এটি মূলত টাইপরাইটারের জন্য ডিজাইন করা হয়েছিল, যাতে সাধারণভাবে ব্যবহৃত অক্ষরগুলো একে অপরের কাছাকাছি না থাকে এবং টাইপিং চলাকালীন কিগুলোর জ্যাম কমানো যায়। আজকের সময়ে কম্পিউটার কিবোর্ডেও এই বিন্যাসটি প্রায়শই ব্যবহৃত হয়। কয়টি বিন্যাস শিক্ষার জন্য সহজ এবং দ্রুত টাইপিং করার জন্য মানক ধরা হয়েছে এবং এটি বিভিন্ন ভাষায় সামান্য পরিবর্তন সহ প্রয়োগ করা হয়। ফাংশন কি? একটি স্ট্যান্ডার্ড কয়টি কিবোর্ডের একদম উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কিগুলো সাজানো থাকে। কয়টি কিবোর্ডে নিউমেরিক কি থাকে 17টি, ফাংশন কি থাকে 12টি, অ্যারো কি থাকে 4টি, নেভিগেশন কি থাকে 10টি। উৎস: 1 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -2 এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম দশম শ্রেণী, 2 ব্রিটানিকা। প্রশ্ন: সাধারণভাবে এসএসডি গুলো এইচডিডি এর চেয়ে ________। সঠিক উত্তর দ্রুত। ব্যাখ্যা: সাধারণভাবে এসএসডি সলিড স্টেট ড্রাইভ গুলো এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এর চেয়ে অনেক দ্রুত, কারণ কোনো চলমান অংশ নেই, বরং এটি এনএনডি ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। এইচডিডিতে ঘূর্ণায়মান ডিস্ক এবং রিড রাইট হেড থাকে, যা ডেটা অ্যাক্সেসকে ধীর করে। এসএসডি ডেটা পড়া ও লেখা উভয় ক্ষেত্রেই অনেক দ্রুত, তাই সিস্টেম বুট, অ্যাপ্লিকেশন লঞ্চ এবং ফাইল ট্রান্সফার প্রক্রিয়া অনেক দ্রুত হয়। এছাড়া এসএসডি কম শব্দ করে এবং কম শক্তি ব্যবহার করে, যা ল্যাপটপ এবং মোবাইল ডিভাইসের জন্য সুবিধাজনক। তাই দ্রুততা এবং স্থায়িত্বের কারণে এসএসডি আজকাল বেশি ব্যবহৃত হচ্ছে। সঠিক উত্তর ক দ্রুত। এসএসডি এর পূর্ণরূপ সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ এসএসডি কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম। এসএসডি ফ্ল্যাশ ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের তুলনায় অনেক দ্রুত। এসএসডি ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। এছাড়াও এইচডিডি মেকানিক্যাল ঘূর্ণন ভিত্তিক, তুলনামূলক ধীর, ফ্লপি ডিস্ক খুব ধীর, প্রায় পুরনো প্রযুক্তি। এসএসডি ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক, অত্যন্ত দ্রুত। এসএসএইচডি হাইব্রিড, এইচডিডি এর চেয়ে দ্রুত কিন্তু এসএসডি এর তুলনায় ধীর, সবচেয়ে দ্রুত। এসএসডি উৎস: আওয়াস্ট ওয়েবসাইট এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: কোনটি ইউনিকোড ক্যারেক্টার ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর মেমোরি। ব্যাখ্যা: ইউনিকোড হলো একটি আন্তর্জাতিক মান যা কম্পিউটারে সকল ভাষার অক্ষর, সংখ্যা, চিহ্ন এবং প্রতীককে স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ইউনিকোড ক্যারেক্টার ক্যাটাগরি মূলত অক্ষর, লেটার, সংখ্যা, নাম্বার, বিরামচিহ্ন, পাংচুয়েশন ইত্যাদিতে ভাগ করা হয়।
এই ক্যাটাগরিগুলো কম্পিউটারকে প্রতিটি চিহ্নের ধরন ও ব্যবহার বুঝতে সাহায্য করে, কিন্তু মেমরি কোনো ক্যারেক্টার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত নয়। মেমরি হলো কম্পিউটারের ডেটা সংরক্ষণ বা প্রসেসিং সংক্রান্ত ধারণা, যা ইউনিকোডের ক্যারেক্টার ধরনের সঙ্গে সম্পর্কিত নয়। তাই সঠিক উত্তর হলো ঘ, মেমরি। ইউনিকোড উদ্ভাবন ও উন্নয়ন। 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। শুরু থেকে ইউনিকোডকে আরও উন্নত করার লক্ষ্যে ইউনিকোড কনসোর্টিয়াম কাজ করে যাচ্ছে। ব্যবহার ও বৈশিষ্ট্য। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যে ভাষাগুলোর জন্য 8 বিট অপর্যাপ্ত ছিল, যেমন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, সেগুলোর সকল চিহ্ন সহজেই কোডভুক্ত করা সম্ভব হয়। ASCII সাথে সম্পর্ক। ইউনিকোড ASCII কোডের সাথে কম্প্যাটিবল, অর্থাৎ ইউনিকোডের প্রথম 256টি কোড ASCIIর প্রথম 256টি কোডের অনুরূপ। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রশ্ন: কোনটি ই কমার্সের প্রধান চ্যালেঞ্জ? সঠিক উত্তর: সাইবার নিরাপত্তা ঝুঁকি। ব্যাখ্যা: ই কমার্সের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ঝুঁকি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ডিজিটাল লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনলাইনে সংরক্ষণ করা হয়, তাই হ্যাকার বা অননুমোদিত প্রবেশকারীরা তথ্য চুরি বা ক্ষতি করতে পারে। এই ঝুঁকি না মোকাবেলা করলে গ্রাহকের আস্থা হারিয়ে যায় এবং ব্যবসার ক্ষতি হয়। অন্যান্য বিষয় যেমন 24/7 উপলব্ধতা, ডিজিটাল মার্কেটিং বা অনেক গ্রাহকের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ হলেও সাইবার নিরাপত্তা বিঘ্নিত হলে সমগ্র ই কমার্স কার্যক্রম বিপন্ন হয়ে পড়ে। তাই এটি সর্বদা অগ্রাধিকার দিতে হয়। উত্তর: গ, সাইবার নিরাপত্তা ঝুঁকি। ই কমার্স ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই কমার্স বলা হয়। ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই কমার্স বলে। পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই কমার্স বলে। জনপ্রিয় ই কমার্স সাইটগুলো হলো www.alibaba.com, www.amazon.com, www.deraz.com, www.bitcoin.com, www.ebay.com। ই কমার্সের ধরন পণ্য বিক্রয় ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই কমার্সকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। 1. বিজনেস টু কনজিউমার, B2C 2, বিজনেস টু বিজনেস, B2B 3, কনজিউমার টু বিজনেস, C2B 8, কনজিউমার টু কনজিউমার, C2C। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রশ্ন: কোন লজিক গেটকে ইনক্লুসিভ ডিসজাংশন বলা হয়? সঠিক উত্তর: OR। ব্যাখ্যা: ইনক্লুসিভ ডিসজাংশন বা OR গেট হলো একটি মৌলিক লজিক গেট যা দুটি বা তার বেশি ইনপুটের মধ্যে যেকোনো একটির মান 1 হলে আউটপুট 1 দেয়। অন্যভাবে বলতে গেলে ইনপুটগুলির মধ্যে এক বা একাধিক সত্য হলে আউটপুট সত্য হয়। উদাহরণস্বরূপ, দুটি ইনপুট A এবং B আছে। যদি A সমান 0 এবং B সমান 0 হয়, আউটপুট হবে 0। কিন্তু যদি A সমান 1 এবং B সমান 0 অথবা A সমান 0 এবং B সমান 1 অথবা A সমান 1 এবং B সমান 1 হয়, আউটপুট সব ক্ষেত্রেই 1 হবে। এই বৈশিষ্ট্য অনুযায়ী এটি XOR এর মতো নয় যেটি কেবল একটিমাত্র ইনপুট সত্য হলে 1 দেয়, তাই ইনক্লুসিভ ডিসজাংশন OR গেটকে বোঝায়। সঠিক উত্তর: খ, OR। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে। লজিক গেটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0। মৌলিক লজিক গেট তিনটি, যথা OR গেট, AND গেট এবং NOT গেট। OR গেট বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য OR লজিক গেট ব্যবহার করা হয়। AND গেট বুলিয়ান অ্যালজেব্রার গুণনের কাজ সম্পাদনের জন্য AND লজিক গেট ব্যবহার করা হয়। NOT গেট বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য NOT লজিক গেট ব্যবহার করা হয়। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রশ্ন: অক্টাল সংখ্যা ব্যবস্থায় কোন অঙ্ক ব্যবহার করা যায়? সঠিক উত্তর: 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ব্যাখ্যা: অক্টাল সংখ্যা ব্যবস্থা হলো একটি সংখ্যা পদ্ধতি যা ভিত্তি 8 ব্যবহার করে। অর্থাৎ এই ব্যবস্থায় 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। অন্য কোনো সংখ্যা যেমন 8 বা 9 এখানে থাকতে পারে না। প্রতিটি অঙ্কের মান 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত সীমাবদ্ধ। অক্টাল সংখ্যা পদ্ধতি কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল ইলেকট্রনিক্সে গুরুত্বপূর্ণ, কারণ বাইনারি সংখ্যাকে সহজে অক্টালে রূপান্তর করা যায়। এই পদ্ধতি ব্যবহার করলে বড় বাইনারি সংখ্যাকে ছোট এবং সহজ রূপে লেখা যায়। তাই অক্টাল সংখ্যায় শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা যায়। সঠিক উত্তর: ক, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের আগের অঙ্কগুলোকে MSD বেশি গুরুত্বের অঙ্ক এবং পরের অঙ্কগুলোকে LSD কম গুরুত্বের অঙ্ক বলে। অক্টাল সংখ্যার আবিষ্কারক সুইডেনের রাজা সপ্তম চার্লস। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। যেমন 512, 1620, 64 কিন্তু 281 অক্টাল সংখ্যা নয়, কারণ 8 অক্টাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না। বাইনারি সংখ্যার ভিত্তি 2 দশমিক বা ডেসিমেল সংখ্যার ভিত্তি 10, হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16 উৎস 1। মৌলিক কম্পিউটার শিক্ষা, BBA প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: ক্যাশ মেমরির প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর: সিপিইউর প্রক্রিয়াকরণ গতি বৃদ্ধি করা। ব্যাখ্যা: ক্যাশ মেমরি হলো একটি ছোট, দ্রুত স্টোরেজ যা সিপিইউর সাথে সংযুক্ত থাকে। এর মূল লক্ষ্য হলো সিপিইউর প্রক্রিয়াকরণ গতি বৃদ্ধি করা। যখন সিপিইউ কোনো তথ্য বা নির্দেশনা বারবার ব্যবহার করে, ক্যাশ মেমরি সেই তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে। ক্যাশে মেমরি এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরি ব্যবস্থা। মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণ ক্ষমতা সম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়। ক্যাশ মেমরি র্যামের চেয়ে ছোট। কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়। এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। ক্যাশ মেমরি থাকে ইপ্রোমে। যখন সিপিইউ কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায়, যাকে ক্যাশ হিট বলে, ধীরগতির র্যাম বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়। ক্যাশ মেমরি সিপিইউ এর কাছাকাছি অবস্থান করে এবং এটি র্যামের তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়। উৎস 1 মৌলিক প্রশ্ন: কোনটি কম্পিউটারের ব্রেন হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তর: সিপিইউ। ব্যাখ্যা: কম্পিউটারের ব্রেন হিসেবে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বিবেচিত হয়। এটি মূলত কম্পিউটারের সকল গণনা ও নির্দেশনা প্রক্রিয়াকরণের কেন্দ্রবিন্দু। সিপিইউ কম্পিউটারের অন্যান্য অংশ যেমন র্যাম, হার্ড ডিস্ক, জিপিইউ থেকে তথ্য গ্রহণ করে এবং নির্দেশ অনুযায়ী সেই তথ্য প্রক্রিয়াকরণ করে। এতে অ্যারিথমেটিক লজিক ইউনিট আলু ও কন্ট্রোল ইউনিট সিইউ থাকে, যা গাণিতিক ও যৌক্তিক কার্য সম্পাদন এবং নির্দেশনা নিয়ন্ত্রণের কাজ করে। র্যাম হলো সাময়িক তথ্য সংরক্ষণ, হার্ড ডিস্ক হলো স্থায়ী তথ্য সংরক্ষণ, আর জিপিইউ বিশেষভাবে গ্রাফিক্স প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
সুতরাং কম্পিউটারের সিদ্ধান্ত নেওয়া ও কাজ সম্পাদনের মূল ক্ষমতা সিপিইউ এর মধ্যে কেন্দ্রীভূত। উত্তর গ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে। সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন স্বরূপ। কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে। প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট। কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ এর উপর নির্ভরশীল। সিপিইউ এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা 1 আলু অ্যারিথমেটিক লজিক ইউনিট, 2 কন্ট্রোল ইউনিট, 3 মেমরি রেজিস্টার। উৎস 1 মৌলিক প্রশ্ন বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র নয়। সঠিক উত্তর ওয়েব ডেভেলপমেন্ট। ব্যাখ্যা বায়োইনফরমেটিক্স হল জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণ, জিনোমিক্স, প্রোটিন স্ট্রাকচার ও ফাংশন এবং জীববৈজ্ঞানিক ডেটার মডেলিং ও বিশ্লেষণে কম্পিউটার ও অ্যালগরিদম ব্যবহার করার বিজ্ঞান। এর মধ্যে ডিএনএ ম্যাপিং, জিনোম সমাগম এবং প্রোটিন মিথস্ক্রিয়ার অধ্যয়ন গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। বায়োইনফরমেটিক্সের মূল লক্ষ্য হল জটিল জীববৈজ্ঞানিক তথ্যকে বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণীমূলক মডেল তৈরি করা। তবে ওয়েব ডেভেলপমেন্ট সরাসরি বায়োইনফরমেটিক্সের গবেষণার অংশ নয়। ওয়েব ডেভেলপমেন্ট মূলত ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশন তৈরি করার প্রযুক্তি, যা জীববৈজ্ঞানিক ডেটার বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, কিন্তু নিজেই বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র নয়। সঠিক উত্তর খ ওয়েব ডেভেলপমেন্ট। বায়োইনফরমেটিক্স হল এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়। বায়োইনফরমেটিক্সের প্রয়োগ, ব্যবহার, প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালগরিদম, ভিজুয়ালাইজেশন ইত্যাদি। বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার, প্রোটিনের গঠন, প্রোটিনের ভবিষ্যৎ গঠন, জিন সূত্রের ভবিষ্যৎ, প্রোটিনের মিথস্ক্রিয়া, জিনোমের ব্যক্তি এবং বিবর্তনের মডেলিং ইত্যাদি। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রশ্ন বিওস এর পূর্ণরূপ হচ্ছে। সঠিক উত্তর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ব্যাখ্যা বিওস কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার চেক ও প্রাথমিক কনফিগারেশন সম্পন্ন করে। এটি মূলত কম্পিউটারের প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড ও অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইস ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে। বিওস কম্পিউটারকে বুট করতে সহায়তা করে এবং অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। এটি একটি ফার্মওয়্যার হিসেবে কাজ করে যা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারকে সংযুক্ত করে এবং সিস্টেমের স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করে। তাই বিওস হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। উত্তর গ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিওস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিওস হলো একটি ফার্মওয়্যার অর্থাৎ মাদারবোর্ডে থাকা স্থায়ী সফটওয়্যার যা কম্পিউটারকে মস্তিষ্ক হিসেবে কাজ করার ক্ষমতা দেয়। যখন ব্যবহারকারী কম্পিউটার চালু করেন তখন বিওস ইনিশিয়ালাইজেশন প্রক্রিয়া শুরু করে এবং হার্ডওয়্যার পরীক্ষা করে পাওয়ার অন শেলফ টেস্ট পোস্ট পরিচালনা করে। হার্ডওয়্যার ঠিক আছে তা নিশ্চিত হওয়ার পর বিওস খুঁজে বের করে মাস্টার বুট রেকর্ড এমবিআর, যা নির্দেশ দেয় কিভাবে সিস্টেম বুট শুরু করতে হবে। বিওস কম্পিউটারের অপারেটিং সিস্টেম ওএস এবং সমস্ত বাহ্যিক ডিভাইসের মধ্যে ডেটা পরিচালনা করে। বিওস এর মাধ্যমে ব্যবহারকারী হার্ডওয়্যারের তথ্য অ্যাক্সেস করতে পারে, কম্পিউটার বুট হওয়ার ক্রম পরিবর্তন করতে পারে এবং একটি মাস্টার পাসওয়ার্ড সেট করতে পারে। 21তম শতকের প্রারম্ভে বিওস এর স্থানে ইউইএফআই ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস এসেছে, যা বড় ড্রাইভ পরিচালনা করতে পারে এবং বিওস এর চেয়ে দ্রুত কাজ করতে সক্ষম। সূত্র ব্রিটানিকা। প্রশ্ন ব্লকচেইনকে বিশ্বের কাছে পরিচয় করানো ক্রিপ্টোকারেন্সি কোনটি? সঠিক উত্তর বিটকয়েন। ব্যাখ্যা উত্তর বিটকয়েন ব্লকচেইন প্রযুক্তিকে প্রথমবারের মতো বিশ্বের কাছে পরিচয় করিয়েছিল বিটকয়েন, যা 2009 সালে সাটোশি নাকামোতো নামের একজন অজানা ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে চালু হয়। এটি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা কেন্দ্রীয় ব্যাংক বা সরকার ছাড়া ইলেকট্রনিকভাবে লেনদেন। ব্লকচেইন প্রযুক্তিকে প্রথমবারের মতো বিশ্বের কাছে পরিচয় করিয়েছিল বিটকয়েন, যা 2009 সালে সাটোশি নাকামোতো নামের একজন অজানা ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে চালু হয়। এটি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা কেন্দ্রীয় ব্যাংক বা সরকার ছাড়া ইলেকট্রনিকভাবে লেনদেন সম্পন্ন করতে সক্ষম। বিটকয়েনের মাধ্যমে প্রথমবারের মতো ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম বাস্তবায়িত হয়, যা প্রতিটি লেনদেনকে ব্লকে রেকর্ড করে এবং ক্রিপ্টোগ্রাফি দ্বারা নিরাপদ রাখে। এটি শুধুমাত্র একটি মুদ্রা নয়, বরং ব্লকচেইন প্রযুক্তির প্রয়োগ এবং সম্ভাবনার সূচনা হিসেবে বিশ্বে খ্যাতি অর্জন করে। অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথিরিয়াম, রিপল বা লাইটকয়েন পরবর্তীতে বিটকয়েনের ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ব্লকচেইন হলো একটি ডেটাবেজ প্রযুক্তি যা একটি লেজার বা রেকর্ডের উপর ভিত্তি করে কাজ করে এবং এই লেজারটি সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্কে বিতরণ করা থাকে। এই রেকর্ডগুলোকে ব্লক বলা হয়। ব্লকচেইন প্রযুক্তি সর্বপ্রথম তৈরি করেন সাটোশি নাকামোতো নামে পরিচিত এক গোপন পরিচয়ের প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল। 2009 সালে তারা এই প্রযুক্তিটি বিটকয়েন নামক ক্রিপ্টোকারেন্সির কাঠামোর অংশ হিসেবে উদ্ভাবন করেন। লেনদেনগুলো ব্লক নামে পরিচিত গ্রুপে একত্রিত হয়। ব্লকগুলো একটি ক্রমানুসারী সিকোয়েন্সে সাজানো থাকে, যাকে ব্লকচেইন বলা হয়। ব্লকগুলো চেইনে যুক্ত করা হয় একটি গাণিতিক পদ্ধতির মাধ্যমে, যা একক ব্যবহারকারীর জন্য ব্লকচেইন পরিবর্তন করা অত্যন্ত কঠিন করে তোলে। বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন। এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনা সম্ভব। উৎস ব্রিটানিকা। প্রশ্ন বিসিডি কোড 10000100 নিচের দশমিক সংখ্যা নির্দেশ করে। সঠিক উত্তর 84। ব্যাখ্যা বিসিডি বাইনারি কোডের ডেসিমাল কোড হলো একটি 4 বিট বাইনারি সিস্টেম যা প্রতিটি দশমিক সংখ্যাকে আলাদা করে প্রকাশ করে। প্রতিটি 4 বিটের গ্রুপ একটি দশমিক অঙ্ক নির্দেশ করে। বিসিডি কোডের সুবিধা হলো এটি সরাসরি মানুষের পড়ার জন্য সহজ এবং ডিজিটাল সিস্টেমে অঙ্কগুলোর প্রতিফলন সহজ করে। বিসিডি কোড 10000100 দশমিক সংখ্যা নির্দেশ করে। বিসিডি শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড। এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়। 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড গঠন করা সম্ভব। এর মধ্যে বিসিডি 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। 8 এর বিসিডি 10004 এর বিসিডি 0100 ইমোজি 84 এর বিসিডি 1000 উৎস তথ্য ও যোগ। প্রশ্ন এমআইসিআর প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়। সঠিক উত্তর চেক দ্রুত প্রক্রিয়া করা। ব্যাখ্যা এমআইসিআর প্রযুক্তি ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রেকগনিশন মূলত চেক প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত হয়। চেকের নিচে থাকা বিশেষ ধরনের চুম্বকীয় কালি দিয়ে লেখা অক্ষরগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পড়া যায়। এটি ব্যাংকগুলিকে চেক দ্রুত এবং সঠিকভাবে যাচাই ও প্রক্রিয়াকরণে সাহায্য করে। এমআইসিআর ব্যবহার করে চেকের সংখ্যা, শাখার কোড এবং অ্যাকাউন্ট নম্বর দ্রুত শনাক্ত করা যায়, ফলে মানসিক ত্রুটি কমে এবং সময় সাশ্রয় হয়। এই প্রযুক্তি মোবাইল ব্যাংক, ক্লাউড স্টোরেজ বা ইন্টারনেট ব্যবহারের সাথে সরাসরি সম্পর্কিত নয়। তাই এমআইসিআর এর মূল কাজ হলো চেক দ্রুত প্রক্রিয়া করা। উত্তর ঘ চেক দ্রুত প্রক্রিয়া করা। সাদা বৃত্ত এমআইসিআর হলো ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রেকগনিশন।
চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে এমআইসিআর লেখা হয়। এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। ব্যাংকের চেক বই এমআইসিআর টেকনোলজি ব্যবহার করা হয়। এমআইসিআর চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী। মূলত এমআইসিআর চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী। প্রশ্ন, যে ডিভাইস ব্যবহারকারীকে স্ক্রিনে পয়েন্ট ও ক্লিক করতে সাহায্য করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর মাউস। ব্যাখ্যা, কম্পিউটার ব্যবহারে বিভিন্ন ইনপুট ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডিভাইসগুলো ব্যবহারকারীকে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে এবং নির্দেশনা দিতে সাহায্য করে। তাদের মধ্যে মাউস এমন একটি ডিভাইস যা স্ক্রিনে কার্সরের অবস্থান নির্ধারণ এবং বিভিন্ন আইকন বা ফাংশনে ক্লিক করার মাধ্যমে কাজ সম্পাদনে সাহায্য করে। মাউস সাধারণত হাতে ধরে ব্যবহার করা হয় এবং এটি বাম ও ডান বাটন এবং মাঝে হুইল সহ আসে। বাম বাটন সাধারণভাবে নির্বাচন বা ক্লিক করার কাজে ব্যবহৃত হয়। ডান বাটন অতিরিক্ত অপশন দেখায় এবং হুইল স্ক্রল করার সুবিধা দেয়। তাই স্ক্রিনে পয়েন্ট ও ক্লিক করার জন্য ব্যবহৃত ডিভাইস হলো মাউস। উত্তর গ মাউস। পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস হচ্ছে এমন ডিভাইস যা কম্পিউটারের প্রধান ইউনিট সিপিইউ এর সাথে সংযুক্ত হয়ে ইনপুট বা আউটপুট প্রদান করে। এটি তিন ধরনের হতে পারে। ইনপুট ডিভাইস যা কম্পিউটারকে তথ্য দেয়, উদাহরণ কিবোর্ড, মাউস, স্ক্যানার। আউটপুট ডিভাইস যা কম্পিউটার থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীকে প্রদর্শন করে, উদাহরণ মনিটর, প্রিন্টার, হেডফোন। ইনপুট আউটপুট আইও উভয় ডিভাইস যা ইনপুট ও আউটপুট দুই কাজই করতে পারে, উদাহরণ টাচস্ক্রিন, পেন ড্রাইভ। তথ্যসূত্র প্রশ্ন, মৌলিক লজিক গেট হিসেবে গণ্য করা হয় না লজিক গেটকে? সঠিক উত্তর ন। ব্যাখ্যা, মৌলিক লজিক গেট হলো সেই গেটগুলো যেগুলো সরাসরি লজিক্যাল অপারেশন সম্পাদন করে এবং যেগুলোকে অন্য কোনো লজিক গেট দিয়ে সহজভাবে তৈরি করা যায় না। সাধারণত অ্যান্ড, ও আর এবং নট গেটগুলোকে মৌলিক লজিক গেট হিসেবে গণ্য করা হয় কারণ এগুলোকে কোনো অন্য গেট দিয়ে সরাসরি তৈরি করা যায় না। কিন্তু ন গেটকে মৌলিক লজিক গেট হিসেবে ধরা হয় না কারণ এটি একটি কম্বিনেশন গেট যা নট এবং ও আর গেটের সংমিশ্রণ। অর্থাৎ ন গেটকে অ্যান্ড, ও আর এবং নট এর মাধ্যমে তৈরি করা সম্ভব। তাই মৌলিক গেট নয়। সঠিক উত্তর ঘ ন। সার্বজনীন গেট, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ অ্যান্ড, ও আর, নট যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। NAND গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ শুধুমাত্র নান্ড গেট বা শুধুমাত্র ন গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। মৌলিক লজিক গেট ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেট কাজ করে তাদেরকে মৌলিক গেট বলা হয়। কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেট, যথা -1 অর গেট, ও আর গেট, 2 অ্যান্ড গেট ও 3 নট গেট। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রশ্ন, কোন পদার্থ আরএফআইডি সিগন্যালকে সবচেয়ে বেশি ব্যাহত করতে পারে? সঠিক উত্তর পানি। ব্যাখ্যা, উত্তর পানি। আরএফআইডি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেমের সিগন্যালগুলি সাধারণত রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। এই তরঙ্গগুলো বিভিন্ন পদার্থের মধ্যে ভিন্নভাবে চলাচল করে। পানি উচ্চ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং আংশিক পরিবাহী হওয়ার কারণে আরএফআইডি তরঙ্গকে সবচেয়ে বেশি শোষণ এবং বিচ্যুত করতে পারে। ফলে সিগন্যাল দুর্বল বা সম্পূর্ণ ব্লক হয়ে যেতে পারে। অন্যদিকে প্লাস্টিক, কাগজ এবং বায়ু খুবই স্বল্প প্রভাব ফেলে তারা আরএফআইডি তরঙ্গকে প্রায় অক্ষত রাখে। তাই যখন আরএফআইডি ডিভাইসের কার্যকারিতা গুরুত্বপূর্ণ, পানি সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত হয়। আরএফআইডি এর পরিচিতি ও ব্যবহার। আরএফআইডি এর পূর্ণরূপ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে। প্রাণীদেহের আরএফআইডি ট্যাগগুলো সাধারণ আরএফআইডি ট্যাগ থেকে একটু ভিন্ন হয়। এগুলো ক্যাপসুল আকৃতির হয়। সাধারণত পোষা প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য আরএফআইডি ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। আরএফআইডি এর ব্যবহার কোনো প্রাণী ট্র্যাক করা বা প্রাণীটির অবস্থান নির্ণয় করা। স্ক্রু আকৃতির ট্যাগকে গাছে কিংবা কাঠের জিনিসে লাগানো যা পরে আইডেন্টিফিকেশনের সুবিধা দেয়। ক্রেডিট কার্ড শেপের ট্যাগ ব্যবহার করে অফিস বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। দোকানে পণ্যের মধ্যে আরএফআইডি ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ করা। ট্যাগ দোকানের বাইরে গেলে অ্যালার্ম বেজে উঠবে। শিপিং কন্টেইনার, ভারী যন্ত্রপাতি ইত্যাদি পরিবহনের সময় আরএফআইডি ট্যাগ ব্যবহার করে পরিচয় নির্দিষ্ট করা যায়। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রশ্ন, সিপিইউ রেজিস্টার বলতে কি বোঝায়? সঠিক উত্তর সিপিইউ এর ভেতরে দ্রুত কাজ করা ছোট স্টোরেজ। ব্যাখ্যা, উত্তর গ সিপিইউ এর ভেতরে দ্রুত কাজ করা ছোট স্টোরেজ। সিপিইউ এর রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকা অত্যন্ত দ্রুত এবং ছোট আকারের ডেটা স্টোরেজ ইউনিট। এগুলো প্রধানত তথ্য ও নির্দেশনা সাময়িকভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যাতে সিপিইউ দ্রুত গণনা ও প্রসেসিং করতে পারে। রেজিস্টার মেমোরির তুলনায় অনেক দ্রুত কারণ এগুলো সরাসরি প্রসেসরের অংশ। বিভিন্ন ধরনের রেজিস্টার থাকে যেমন সাধারণ উদ্দেশ্যের রেজিস্টার, অ্যাকিউমুলেটর, স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার ইত্যাদি। রেজিস্টার ডেটা লোড, সংরক্ষণ এবং অঙ্ক কষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ব্যবহার কার্যকর ও দ্রুতগতিতে কাজ করতে সহায়তা করে। রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে। একটি এন বিট রেজিস্টারে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে যা বাইনারি এন বিট তথ্য সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিং এর কাজ করতে পারে। রেজিস্টারে ডাটার স্থানান্তর তিনভাবে হতে পারে, যথা -1 প্যারালাল স্থানান্তর, 2 সিরিয়াল স্থানান্তর ও 3 মিশ্রভাবে স্থানান্তর। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত